সন্ধ্যা মিলিয়ে গেছে। ঢাকা শহরের রাজপথগুলিতে হলুদ বাতি জ্বলতে শুরু করেছে। যে কোনো শহরকে সবচেয়ে কুৎসিত দেখায় সন্ধ্যাবেলা। তখন প্রকৃতি তার আলো নিভিয়ে দেয়, মানুষ তার আলো জ্বালাতে শুরু করে। প্রকৃতির শেষ আলোর স্মৃতি মাথায় থেকে যায় বলেই মানুষের আলো অসহ্য বোধ হয়। শোভন বলল, সোডিয়াম ল্যাম্পের আলো কি জঘন্য, দেখছিস? ইমন বলল, হুম। সবকটা সোডিয়াম ল্যাম্প ইট মেরে ভেঙে ফেলতে পারলে হতো। ইমন হাসল। শোভন ভাইয়ার কথা শুনতে তার খুব মজা লাগে। তারা বসে আছে কলাবাগানের বাসস্ট্যান্ডের লাগোয়া শিশু পার্কে। শিশুরা কেউ নেই, কখনোই থাকে না। বিচিত্র ধরনের মানুষেরা আনাগোনা করে। ঠোঁটে কারু করে লিপস্টিক দেয়া 15-16 বছরের একটি কিশোরী কয়েকবার তাদের সামনে দিয়ে ঘুরে গেল। ইমন বলল, শোভন ভাইয়া, চলো উঠি। এই পার্কে একটা পাগল থাকে, খুব ভয়ঙ্কর। ছুরি নিয়ে মানুষ তাড়া করে, কয়েকজনকে জখম করেছে। শোভন বলল, আমাকে করবে না। পাগলরা মানুষ খুব ভালো চেনে। ওদের সেন্স কুকুরের মতো। গন্ধ শোকে বলে দিতে পারে কার কাছে গেলে মহাবিপদের সম্ভাবনা। তোমার কাছে এলে মহাবিপদের সম্ভাবনা? অবশ্যই। পকেটে পিস্তল আছে না? বাদাম নিয়ে আয় তো। পার্কে বসলেই বাদাম খেতে ইচ্ছে করে। চা খাবে? চাওয়ালা আছে। চা খাওয়া যায়। ইমন বাদাম এবং চা নিয়ে এলো। কিশোরী মেয়েটা আবারও এসেছে। মেয়েটা দেখতে ভালো, তবে মাথায় জবজবে করে তেল দিয়েছে। তার খদ্দেরের অভাব হওয়ার কথা না। সে এরকম পিছে লেগে আছে কেন কে জানে। শোভন বলল, তুই যে আমার সঙ্গে সঙ্গে ঘুরছিস, তোর ভালো লাগছে? হুম। কেন ভালো লাগছে বল দেখি। ইমন চুপ করে রইল। শোভন বলল, আমার সঙ্গে সঙ্গে ঘুরতে তোর ভালো লাগছে কারণ আমি খুবই খারাপ লোক। খারাপ লোক বলেই মানুষ হিসেবে দারুণ ইন্টারেস্টিং। ফেরেশতার মতো মানুষ কখন ইন্টারেস্টিং হয় না। তারা সবসময় সত্যি কথা বলবে, সবসময় শুদ্ধ কাজ করবে। তাদের গা থেকে আসবে আতরের গন্ধ। ইমন বলল, মাঝে মাঝে তুমি খুব সুন্দর করে কথা বলো। খারাপ লোক বলেই সুন্দর কথা। শোভন হাত ইশারা করে মেয়েটাকে ডাকল। মেয়েটা খুব হেলাফেলা ভঙ্গি করে আসছে। খদ্দের ছিপে আটকা পড়েছে, এমন অনাগ্রহের ভাব দেখানো যায়, দাম বাড়ানো যায়। শোভন বলল, তোর নাম কি? নাম দেয়া দরকার কি? যা ভাগ, বড় বড় কথা, নাম দেয়া দরকার কি? মেয়েটা চলে গেল না, আর একটু এগিয়ে এসে বলল, ববিতা। নকল নাম? সিনেমার নায়িকার নামে নাম। সত্যির নাম বল। জরিনা। ভাড়া কত? ছি, কেমন কথা কন? আমি কি রিক্সা যে ভাড়া কত? ভাড়া কত বল। দুইজনে 100 টাকা লাগবো। এটা ফাইনাল কথা, দরদাম নাই। আমারও তো ঠেকা নাই। ইমন ভীত গলায় বলল, ভাইয়া চলো যাই। শোভন সঙ্গে সঙ্গে বলল, চল। দুজনেই উঠে দাঁড়ালো। জরিনা বলল, আচ্ছা শুনেন, এই ভদ্রলোক, দেন 50 টাকায় দেন। আমার কোনো রোগ নাই, আল্লাহর কিরা। শোভন রাস্তায় এসেই বেবি ট্যাক্সি দাঁড়া করালো। জরিনা সঙ্গে সঙ্গে এসেছে। খুব করুণ মুখে বেবি ট্যাক্সির দরদাম করা শুনছে। শোভন বেবি ট্যাক্সিতে উঠেই মানিব্যাগ থেকে 50 টাকার একটা নোট বের করে মেয়েটির দিকে ছুঁড়ে দিল। ইমনের বুক থকথক করছে। সে মোটামুটি নিশ্চিত ছিল শোভন ভাইয়া মেয়েটাকে বেবি ট্যাক্সিতে তুলে নেবে এবং চলে যাবে পুরান ঢাকার বোর্ডিং হাউসে। এখনই ইমনের শরীর কাঁপছে। এখনও তার বিশ্বাস হচ্ছে না যে মেয়েটাকে তোলা হয়নি। ইমন। হুম। যত দিন যাচ্ছে তোর মার মাথা তত খারাপ হচ্ছে, তাই না? হুম। এখনও সে পুরোপুরি বিশ্বাস করে আছে যে তোর বিয়ের রাতে তোর বাবা ফিরে আসবে। হুম। তোর বিয়ের রাতে কেউ যদি না আসে তাহলে তো পুরো ব্রেইন নষ্ট হয়ে যাবে। ইমন কিছু বলল না। শোভন সিগারেট ধরাতে ধরাতে বলল, মস্ত ভুল করা হয়েছে। শুরুতেই বলা উচিত ছিল যে তোর বাবা, মানে আমার ফুপা, মারা গেছেন। তাহলে এই সমস্যা হতো না। ফুপু আর অপেক্ষা করে থাকতো না। তোর মার লাইফ এমন বেড়াছাড়া হয়ে যেত না। এখনো সময় আছে। কি সময় আছে? ফুপুকে বল যে আসল খবর পাওয়া গেছে। ফুপা মারা গিয়েছেন, রোড অ্যাক্সিডেন্ট। থানার রেকর্ডে নাম পাওয়া গেছে।
এই প্রসঙ্গটা ইমনের ভালো লাগছে না। সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আমরা যাচ্ছি কোথায়? গোরান যাচ্ছি। সেখানে কি? আব্দুল কুদ্দুস ব্যাপারের খোঁজ পেয়েছি। গোরানের এক বাড়িতে ঘাপটে মেরে আছে। আজ তাকে শিক্ষা দেব। ইমন ভীত গলায় বলল, কি শিক্ষা দেবে? শোভন হাসি মুখে বলল, তুই কি ভাবছিস গুলি করে মেরে ফেলবো? আরে দূর, জাস্ট ভয় দেখাবো। কানে ধরে উঠবস করাবো, পায়ের জুতা চাটতে বলবো। দেখিস কেমন করে জুতা চেটে পরিষ্কার করে। লুঙ্গি খুলিয়ে পাছায় লাথি দেব। তুই খুব মজা পাবি। ভয়ে আদমরা হয়ে যাওয়া মানুষের কাণ্ডকারখানা দেখার মধ্যে আনন্দ আছে। শোভন হাসছে। হাসি থামিয়ে হঠাৎ গুনগুন করে গাইল, बचपन के दिन ভোলা না দেনা। ইমন মুগ্ধ হয়ে গেল। বেবি ট্যাক্সিওয়ালা পর্যন্ত ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছে। সব কথাই তাহলে সে শুনছে। ইমন অস্বস্তি বোধ করছে। শোভন বলল, সিগারেট খাবি? ইমন বলল, না। আরে খা, একটা সিগারেট খা। সিগারেট খাওয়া যায়, শুধু গাঁজাটা খাবি না। আব্দুল কুদ্দুস ব্যাপারীর বাড়িটা টিনের। বাড়ির সামনে গ্রামের ঘরবাড়ির মতো গাছপালা, কলা গাছও আছে, জংলার মতো হয়ে আছে। বাড়ির সামনে গেট আছে। গেটে সাইনবোর্ডে লেখা, ময়না মিয়া হোমিওপ্যাথ, গোল্ড মেডেলিস্ট। ইমন বলল, এই বাড়ি? শোভন বলল, হ্যাঁ। তারা গেট খুলে উঠোনে ঢুকল। শোভন ডাকল, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই। 50-এর মতো বয়সের এক লোক বের হয়ে এলো। গায়ে চাদর, মাথার চুল কাঁচা পাকা, চোখে মোটা ফ্রেমের চশমা। কুদ্দুস পান খাচ্ছিল, মুখ ভর্তি পান, ঠোঁট লাল হয়ে আছে। কুদ্দুস বিস্মিত গলায় বলল, কে? শোভন হাসি মুখে বলল, ভালো করে দেখুন তো, চিনতে পারেন কি না? আপনি আমার কাছে একবার একটা পিস্তল বিক্রি করেছিলেন, ওই পিস্তলটা নিয়ে এসেছি। কুদ্দুসের মুখ হা হয়ে গেল। সে তাকালো ঘরের খোলা দরজার দিকে। শোভন আরেকটু এগিয়ে গেল। কুদ্দুস কিছু বলছে না, তার মুখ দিয়ে পানির রস গড়িয়ে পড়ছে। সে মুখ বন্ধ করতে ভুলে গেছে। ইমন পরপর দুবার গুলির শব্দ শুনল। সে দেখছে কুদ্দুস নামের মানুষটা দরজার কাছে কুণ্ডুলে পাকিয়ে পড়ে গেছে। খোলা দরজায় লাল ফ্রক পরা বাচ্চা একটা মেয়েকে দেখা যাচ্ছে। টিনের বাড়িটার বারান্দা রক্তে ভেসে গেছে। ফ্রক পরা বাচ্চা মেয়েটা চিৎকার করছে। কুদ্দুস হামাগুড়ি দিয়ে দরজার দিকে যাবার চেষ্টা করছে। কে যেন খুব শক্ত করে ইমনের হাত ধরছে, ইমনকে টেনে গেট থেকে বের করে নিয়ে যাচ্ছে। কে কে তাকে টেনে গেট থেকে বের করছে? ছোট চাচা? ছোট চাচা এখানে আসবে কিভাবে? শোভন ভাইয়া কোথায়? শোভন ভাইয়া? ইমন হাঁটতে পারছে না। রাস্তা খুব উঁচু নিচু মনে হচ্ছে। বমি আসছে। ইমন বমি করতে শুরু করলো। কে যেন তাকে টেনে বেবি ট্যাক্সিতে তুলছে। কে? ছোট চাচা? ছোট চাচা, তুমি আমাকে শক্ত করে ধরে থাকো, আমি মরে যাচ্ছি। পুকুরে সাঁতার কাটার সময় তুমি আমাকে যেমন শক্ত করে ধরে রেখেছিলে, ঠিক সেইভাবে ধরে রাখো। এত ঠান্ডা লাগছে কেন? হ্যাঁ ইমন, ইমন। ইমন তাকালো। তাকে ধরে শোভন বসে আছে, কিন্তু সে শোভনকে চিনতে পারল না। ইমন ভীত গলায় বলল, কে? তোকে বাসায় রেখে আসি, এরকম করছিস কেন? পানি খাবি? হ্যাঁ, পানি খাবো। বেবি ট্যাক্সিওয়ালা বলল, ওনার কি হয়েছে? শোভন বলল, জানি না। মাথায় পানি ঢালেন। শোভন বেবি ট্যাক্সি থামিয়ে ইমনকে নিয়ে নামল। এক বেবিতে করে যাওয়া যাবে না, বেবি বদলাতে হবে। ইমনকে পানি খাওয়ানো দরকার। খুবই আশ্চর্যের ব্যাপার যে ইমন তাকে চিনতে পারছে না। ইমন, ইমন। জি? বেশি খারাপ লাগছে? না। চল বাসায় যাই। বাসায় যাব না, আপনি দয়া করে আমাকে ছোট চাচার কাছে নিয়ে যান। দরজা খুলে দাঁড়িয়ে আছেন সুরাইয়া। ইমন দরজা ধরে একা দাঁড়িয়ে আছে। সুরাইয়া আতঙ্কিত গলায় বললেন, ইমন,
তোর কি হয়েছে? তুই এভাবে তাকাচ্ছিস কেন? ইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মার দিকে এবং মাকে চিনতে পারল না। ইমন হাউমাউ করে কেঁদে উঠল। সুরাইয়া ইমনকে ধরতে গেলেন। ধরার আগেই সে মেঝেতে পড়ে গেল। সে হামাগুড়ি দিয়ে এগোবার চেষ্টা করছে। সুরাইয়া তীক্ষ্ণ এবং তীব্র গলায় বললেন, কি হয়েছে? আমার ইমনের কি হয়েছে? মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন কি ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই, চক্র ঘুরছে। বিচিত্র চক্রের কথা ভাবতে ভাবতে সুরাইয়ার চোখে পানি এসে গেল। তিনি শাড়ির আঁচলে চোখ মুছলেন। আজ কি তার জীবনের আনন্দময় একটি দিন? তিনি চোখের সামনে জীবনের রহস্যময় চক্র দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা এতদিন তার চোখে পড়েনি কেন? তিনি বারান্দায় বসে আছেন। দেয়ালে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসেছেন। অনেক দিন আগে তার শাশুড়ি আকলিমা বেগম ঠিক এইভাবেই বসতেন এবং এই জায়গাতেই বসতেন। তিনিও কি রহস্যময় জীবনচক্রের কথা ভাবতেন? তিনিও কি তার মতো কাঁদতেন? কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলে চোখ মুছতেন? সুরাইয়ার জীবনের একটা অংশ আজ শেষ হয়ে যাচ্ছে। তিনি যেখানে শেষ করেছেন, মিতু সেখান থেকেই শুরু করছে। মিতু আজ তার ছেলের বউ। এমন একটা আশ্চর্য মেয়ে তার এত কাছে ছিল, আর তিনি লক্ষ্য করেননি? তিনি এত বোকা কেন? এই মেয়েটা তার ছেলেকে রক্ষা করবে। কোনো অমঙ্গল আর কোনো দিন ইমনকে স্পর্শ করতে পারবে না। তার শোবার ঘরে মিতু এবং ইমনের বাসর হচ্ছে। একদিন এই খাটে তিনি এবং ইমনের বাবা ঘুমোতে এসেছিলেন। সুরাইয়া ভয়ে ছিলেন অস্থির। প্রায় অচেনা একটা ছেলে। তিনি চোখ তুলে পর্যন্ত তাকাতে পারছিলেন না। ইমনের বাবা বললেন, সুরাইয়া, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? তিনি চমকে উঠে বললেন, না তো, এবং লক্ষ্য করলেন তার সমস্ত ভয় কেটে গেছে। মিতু যে ভালোবাসা দিয়ে আজ তার ছেলের চারদিকে দেয়াল তুলেছে, একদিন তিনিও তার স্বামীর চারদিকে দেয়াল তুলেছিলেন। তার দেয়াল হয়তো তেমন কঠিন ছিল না। দেয়ালের কোনো দুর্বল অংশ দিয়ে অমঙ্গল এসে ঢুকেছিল। ইমনের ক্ষেত্রে তা হবে না। মিতুর কঠিন দেয়াল ভেঙে কোনো অমঙ্গল আসতে পারবে না। তিনি যা পারেননি, এই মেয়ে তা পারবে। এই মেয়ে তার মতো না। এই মেয়ে কঠিন মেয়ে। সুরাইয়া আবারও চোখ মুছলেন। সারা জীবন তিনি অপেক্ষা করেছেন। ইমনের বাবার জন্য অপেক্ষা। মনে প্রাণে বিশ্বাস করেছেন মানুষটা ফিরে আসবে। ইমনের বিয়ের রাতে ফিরে আসবে। আজ সেই রহস্যময় রাত। কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে মানুষটা আসবে না। এলে ভালো হতো, অনেক গল্প করা যেত। এই, তুমি তো ছিলে না। ইমনের উপর দিয়ে কী যে বিপদ গেল। ওর কি যেন হয়েছিল, কাউকে চিনতে পারে না, কাউকে না। শুধু যখন মিতু এসে বলল, তুই এরকম করছিস কেন, বলতো আমি কে, ইমন তখন শুধু বলল, মিতু। মিতুর সঙ্গে ইমনের বিয়ে দিয়েছি। আর আমি আজ সকালে মিতুকে বলে দিয়েছি, শোনো বৌমা, তুমি ইমনকে তুই তুই করবে না, শুনতে খুব বিশ্রী লাগে। মিতু হেসে বলেছে, আচ্ছা। কিন্তু আমার কি ধারণা জানো? আমার ধারণা আমার আড়ালে ওরা একজন আরেকজনকে তুই তুই করেই বলবে। আচ্ছা, বলুক, আমি তো আর শুনছি না। রাত বাড়ছে। সুরাইয়া বসেই আছেন। মাঝখানে একবার মিতু এসে বলল, ফুপু, বসে আছেন কেন? ঘুমোতে যান। তিনি বলেছেন, যাচ্ছি মা। আমাকে নিয়ে ভেবো না, তোমরা গল্প করো, সারা রাত জেগে মজা করে গল্প করো। মিতু বলল, চা খাবেন ফুপু? ও চা খেতে চাচ্ছে, ওর জন্য চা বানাবো। আপনাকে দেব 1 কাপ? দাও। বিয়ের পরেও মেয়েটা তাকে ফুপু ডাকছে। আচ্ছা, ডাকুক, কিচ্ছু হবে না। মিতু তাকে চা দিয়ে গেল। চায়ের কাপে চুমুক দিয়ে তার শরীর কেঁপে উঠল। কি আশ্চর্য কাণ্ড! তাদের যখন বাসর হলো, তিনিও তো সেই রাতে চা বানিয়ে এনেছিলেন। মানুষটা চা খেতে চাইল, তিনি চা বানালেন। তার শাশুড়ির জন্য 1 কাপ নিয়ে এলেন। আকলিমা বেগম খুব রাগ করলেন, বাসর ঘর থেকে বের হলে কেন মা? বাসর থেকে বের হওয়ার নিয়ম নেই। তাই তো, মিতু বের হলো কেন? বাসর রাতের মতো আশ্চর্য একটা রাতের একটা মুহূর্তও নষ্ট করা ঠিক না।
সুরাইয়া চায়ের কাপে চুমুক দিলেন। আহ, মেয়েটা ভালো চা বানিয়েছে তো, খেতে ভালো লাগছে। চা খাবার মাঝখানেই অদ্ভুত ঘটনা ঘটল। কলিং বেল বেজে উঠল। সুরাইয়ার হাত পা জমে গেল। মানুষটা কি এসেছে, নাকি তিনি ভুল শুনছেন? না, ভুল তো না। এই তো, আবারও বেল বাজল। এই তো, আবার। সুরাইয়া ধরা গলায় ডাকলেন, ইমন, ও ইমন। উঠে দাঁড়ানোর শক্তি তার নেই, দরজা খোলার শক্তিও নেই। দরজা খুলে যদি দেখেন চারদিক ফাঁকা। কলিং বেল বেজে যাচ্ছে। তিনি তাকিয়ে আছেন উঠানের দিকে। শুক্লপক্ষ বলে উঠোনে চাঁদের আলো এসে পড়েছে। আচ্ছা, তার বিয়ের রাতেও কি শুক্লপক্ষ ছিল? উঠোনে চাঁদের আলো ছিল? তিনি মনে করতে পারছেন না। তার সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সর্বনাশা ঘণ্টা বেজেই যাচ্ছে। কে এসেছে? কে?